শুভ সন্ধ্যা শিক্ষার্থীবৃন্দ। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম অনুজিৎ রায়। আমি একজন সহকারী শিক্ষক। আমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে বড়মগবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ঢাকা জেলার তেজগাঁ থানার অন্তর্ভুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের বিদ্যালয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয় হলেও এটি নিম্ন মাধ্যমিক সংযুক্ত। আমি সপ্তম শ্রেণীর একজন গণিত শিক্ষক এবং অনলাইন ক্লাস আমি নিয়মিত আমি তোমাদের সাথে আমি নিয়ে যাচ্ছি। এবং আজকে সপ্তম শ্রেণীর যে গণিত বইয়ের যে অধ্যায়টি তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে মূলদ ও অমূলদ সংখ্যা। ইতিমধ্যে এই অধ্যায়টির উপর দুটি অনলাইন ক্লাস কিন্তু আমি নিয়েছি। ঠিক আছে, আজকে হবে এই অধ্যায়টির উপর তৃতীয় অনলাইন ক্লাস। আচ্ছা, এবং তো সবাই একটু স্লাইডটি মনোযোগ দিয়ে দেখো। এই যে আজকে শ্রেণী সপ্তম শ্রেণী গণিত, পাটিগণিত। কারণ প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা। কারণ মূলদ ও অমূলদ, কারণ তোমরা জানো যে ষষ্ঠ থেকে যে নবম শ্রেণীর যে গণিত যে বইটি সেটি মূলত তিনটি শাখায় বিভক্ত: পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি। এবং এই সপ্তম শ্রেণী গণিত বইয়ের প্রথম অধ্যায়, যেটা মূলদ ও অমূলদ সংখ্যা নামে পরিচিত, সেটি হচ্ছে যে পাটিগণিত শাখার অন্তর্ভুক্ত। এজন্য পাটিগণিত কথাটি লেখা হয়েছে। আমি আমার পরিচয় প্রথমেই দিয়েছি, তারপর তোমরা স্লাইডে দেখো যে অনুজিৎ রায়, সহকারী শিক্ষক, বড়মগবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেজগাঁও, ঢাকা। তাহলে আমরা আজকের আলোচনা শুরু করে দিই। এই যে প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা। আচ্ছা, এখন ইতিমধ্যে আমরা এটির উপর দুটি ক্লাস নিয়েছি। আচ্ছা, সংখ্যার শ্রেণী বিভাগ তোমাদের কি মনে আছে যে সংখ্যা সমূহকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়? জি স্যার। হ্যাঁ, কি কি শ্রেণীতে ভাগ করা হয়? স্যার, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা। হ্যাঁ, তাহলে কয়টি শ্রেণী হলো? স্যার 6টি। 6টি শ্রেণী হলো। আচ্ছা, এখন হচ্ছে যে পূর্ণ সংখ্যা কোনগুলো? স্যার পূর্ণ সংখ্যা, হ্যাঁ স্যার শূন্য, হ্যাঁ, শূন্য শূন্য এবং সকল স্বাভাবিক সংখ্যা সমূহের প্রত্যেকটিকেই পূর্ণ সংখ্যা বলে। হ্যাঁ, প্রত্যেকটিকেই পূর্ণ সংখ্যা আচ্ছা বলা হয়। বলে। আচ্ছা, একটা উদাহরণ দাও তো। স্যার 0, 1, 2, 3, 4, 5, 6 হ্যাঁ, ইত্যাদি এগুলো হচ্ছে যে সব সংখ্যাকে পূর্ণ পূর্ণ সংখ্যা বলে। সংখ্যা। আচ্ছা, ঠিক সংখ্যা। আছে। আচ্ছা, এখন তুমি স্বাভাবিক সংখ্যার একটি উদাহরণ দাও। স্বাভাবিক সংখ্যা, হ্যাঁ, স্যার যেমন 1, 2, স্যার 3, 4 এগুলো। আচ্ছা, এগুলো কেন স্বাভাবিক সংখ্যা? স্যার এগুলো কেন সাধারণ সংখ্যা? স্বাভাবিক সংখ্যা, কারণ হ্যাঁ। স্যার এগুলো গণনা নির্ধারণে ব্যবহৃত হয়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এছাড়া আচ্ছা তাহলে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যার ব্যাপারটা হলো। আচ্ছা, এবার বলো তো ভগ্নাংশ মূলত কয় প্রকার? ভগ্নাংশ স্যার মূলত 2 প্রকার। হ্যাঁ, কি কি? স্যার সাধারণ ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ। আচ্ছা, এখন সাধারণ ভগ্নাংশের, হ্যাঁ, আচ্ছা, এই জি স্যার। মনে করো একটা সাধারণ ভগ্নাংশের উদাহরণ দাও। সাধারণ ভগ্নাংশের উদাহরণ, হ্যাঁ, স্যার উদাহরণ স্যার যেমন 7/3। আচ্ছা, 7/3। এরপরে আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, জি স্যার। 7/3 এখানে 3 কি আর 7 কি? স্যার 3 লব আর 7 হর। আচ্ছা, 3 হচ্ছে লব আর 7 হচ্ছে হর। আচ্ছা, এখন হর। এখানে লব আর হরের মধ্যে সম্পর্কটা কি? মানে এখানে লব আর হরের মধ্যে কি এই দুইটা কি সমান, নাকি কোনোটা ছোট কোনোটা বড় আছে? স্যার ছোট বড় আছে। হ্যাঁ, তাহলে এখানে কে ছোট কে বড়? স্যার এখানে হর ছোট, হর বড়, লব ছোট। আচ্ছা, যদি লব ছোট হয় আর হর বড় হয়, তাহলে সেটাকে কি ধরনের ভগ্নাংশ বলে? স্যার কি? মানে মনে করো যে যেমন 7/3, তুমি বললা এটা লব জি ছোট হর বড়, ঠিক আছে? তাহলে জি স্যার। 7/3 কি ধরনের সাধারণ ভগ্নাংশ?
স্যার এটি প্রকৃত ভগ্নাংশ। হ্যাঁ, এটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। ভগ্নাংশ আচ্ছা, ঠিক আছে। এছাড়া প্রকৃত ভগ্নাংশ ছাড়া আর কি কি ধরনের ভগ্নাংশ আছে সাধারণ ভগ্নাংশের মধ্যে? স্যার সাধারণ ভগ্নাংশের মধ্যে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ আর স্যার মিশ্র ভগ্নাংশ। আচ্ছা, এখন আচ্ছা, এখন এই একটা প্রকৃত ভগ্নাংশ, না আচ্ছা, এখন মনে করো যে একটা যদি অপ্রকৃত ভগ্নাংশকে, হ্যাঁ, আমি যদি রূপান্তর করি, জি এটা স্যার, কি প্রকৃত ভগ্নাংশ হবে না মিশ্র ভগ্নাংশ হবে? মিশ্র ভগ্নাংশ হবে। হ্যাঁ, মিশ্র ভগ্নাংশ হবে। আচ্ছা, এখন মিশ্র আচ্ছা, এইবার বলো তো, এই প্রকৃত, অপ্রকৃত আর মিশ্র এই তিনটা ভগ্নাংশের মধ্যে যে কোন কোন ভগ্নাংশগুলো একের চেয়ে বড়? একের চেয়ে বড় স্যার মিশ্র ভগ্নাংশ। আর অপ্রকৃত কি একের চেয়ে কি সমান হবে, ছোট হবে না বড় হবে? স্যার বড় হবে। হ্যাঁ, অবশ্যই বড় হবে। ঠিক আছে, এটা তো সাধারণ ভগ্নাংশ গেল। আচ্ছা, এবার বলো তো দশমিক ভগ্নাংশ কয় প্রকার? স্যার দশমিক ভগ্নাংশ, স্যার দশমিক ভগ্নাংশ এটা গত ক্লাসে তিন কিন্তু, প্রকার। হ্যাঁ, কি কি? স্যার সসীম, সসীম দশমিক, আবৃত্ত বা পৌনঃপুনিক দশমিক আর স্যার অসীম দশমিক। আচ্ছা, এই তিন প্রকার দশমিক ভগ্নাংশ মধ্যে, হ্যাঁ, মানে কোন কোন ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায়? স্যার এখানে আহ, স্যার সসীম দশমিককে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায়। হ্যাঁ, আবৃত্তকেও করা যায় স্যার। আর হ্যাঁ। আচ্ছা, আর এই স্যার এই অসীম দুটো দশমিক। ভগ্নাংশকেই সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায়। কারণ অসীম আর আরেকটা যেটা হচ্ছে অসীম, সেটাকে করা যাবে না। ঠিক আছে, বুঝছো? জি স্যার, কারণ গত জি স্যার, ক্লাসে আলোচনায় বলা হয়েছে যে একটা সাধারণ ভগ্নাংশকে আমি যদি রূপান্তর করি, তাহলে হয় সেটা সসীম দশমিক ভগ্নাংশ হবে, আর না হলে পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ হবে। ঠিক আছে, এবং গত জি ক্লাসে আমরা কিন্তু এই যে সসীম দশমিক ভগ্নাংশকে মানে কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায় সেটিও আলোচনা করা হয়েছে। আবার শেষে অসীম বা দুঃখিত, পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায় সেটিও কিন্তু নিয়ম এবং উদাহরণের মাধ্যমে দেখানো হয়েছে কি না? জি স্যার, আচ্ছা, আজকে আমরা এই আলোচনাটিকে আরেকটু কন্টিনিউ করব। কারণ হচ্ছে যে এই যে আমরা গত দুটো ক্লাসে আমরা পড়েছি স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, তারপরে সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, আবার এগুলো প্রকারভেদ। এরা আসলে এই সংখ্যাগুলো প্রত্যেকটাই কিন্তু মূলদ সংখ্যা, কি বুঝতে পারছো? এখন জি কিন্তু স্যার, কিন্তু এই মূলদ সংখ্যা বুঝতে গেলে আগে এই সংখ্যাগুলো আগে বোঝাটা অত্যন্ত ইম্পর্টেন্ট। ঠিক আছে, জি এবার স্যার। দেখো আজকে আলোচনার বিষয়টি। এই যে দেখো, মূলদ সংখ্যা, এটা হচ্ছে চতুর্থ শ্রেণীটা, মানে আমাদের স্বাভাবিক সংখ্যার আলোচনা হয়ে গেছে, পূর্ণ সংখ্যার আলোচনা হয়ে গেছে, তারপরে হচ্ছে যে আমাদের ভগ্নাংশে আলোচনাও হয়েছে, এবং সাধারণ আর দশমিক ভগ্নাংশে আলোচনাও হয়েছে। এবার হচ্ছে মূলদ সংখ্যা। দেখো তো এখানে কি লেখা আছে। স্যার মূলদ সংখ্যার বিষয়ে আলোচনার পূর্বে অনুপাত সম্পর্কে সামান্য ধারণা দেওয়া আবশ্যক, কারণ অনুপাতের সাথে মূলদ সংখ্যার একটি সম্পর্ক আছে। হ্যাঁ, কারণ অনুপাতের সাথে, আচ্ছা, এখন অনুপাতের সাথে কি সম্পর্ক, আর তাহলে আমাকে মূলদ সংখ্যা বুঝতে গেলে আগে কি অনুপাত বিষয়টা বোঝাটা আসলে দরকার। বুঝতে পারছো অনুপাত জিনিসটা কি? জি স্যার, তাহলে দেখো জি অনুপাত স্যার, জিনিসটা দেখো। এবং আচ্ছা, তোমরা যখন ক্লাস 6-এ পড়তা তখনও কিন্তু অনুপাত বলে কিন্তু পাটিগণিতে অধ্যায় ছিল। তারপরে আমি সেটি একটু রিপিটেশন আমি করছি। আচ্ছা, এই জি লেখাটা স্যার। একটু পড়ো, কি লেখা আছে? স্যার অনুপাত হ্যাঁ, সমজাতীয় দুই বা ততোধিক রাশি বা সংখ্যার তুলনামূলক সম্পর্ককে অনুপাত বলে। হ্যাঁ, দুটি সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা নির্ধারণের মাধ্যম হলো অনুপাত। হ্যাঁ, অনুপাতের ধারণা ভগ্নাংশ থেকে এসেছে। হ্যাঁ, যে কোনো প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশকে অনুপাতে প্রকাশ করা যায়। হ্যাঁ। অনুপাতকে আচ্ছা, এই যে অনুপাত এই যে বিসর্গর মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছ কি না? পাচ্ছ না? জি স্যার, এটা কিন্তু জি অনুপাতের স্যার। চিহ্ন। হ্যাঁ, তারপর বলো। হ্যাঁ, এই চিহ্ন দ্বারা প্রকাশ, অনুপাতকে হ্যাঁ, হুম, হ্যাঁ, বুঝছি, এই এই যে এই চিহ্ন চিহ্ন দ্বারা দ্বারা প্রকাশ। প্রকাশ করা হয়। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, তারপরে। প্রদত্ত
প্রদত্ত প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশের লবকে প্রথমে লিখে এরপর অনুপাত নির্ধারক চিহ্ন লেখার পর হরকে লিখে ভগ্নাংশকে দুটি সংখ্যার অনুপাতে প্রকাশ করা হয়। যেমন 4/3 কে লেখা হয় 3 হ্যাঁ 3 অনুপাত সংখ্যা অনুপাত 4, হ্যাঁ, এবং পড়া হয় 3 অনুপাত 4, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এখন 3 তাইলে অনুপাত। কি, হ্যাঁ হ্যাঁ, এই যে যেমন এটা কি, এটা কত ভাগে কত দেওয়া আছে বলো তো এই ভগ্নাংশটা? স্যার এটা 4/3। হ্যাঁ, এখন এটাকে দেখো তো 4/3 মধ্যে এখানে লবকে আর হরকে। স্যার এখানে লব 3 আর হর 4। আচ্ছা, লব 3 আর হরকে, কিন্তু আমি যখন এটাকে অনুপাতে লিখলাম, ওই যে দেখো যে 3 জি স্যার। অনুপাত 4 এভাবে লিখলাম কিনা সেটা দেখো। জি স্যার। জি আচ্ছা, স্যার। এখানে তাহলে আমি এখানে লবটাকে আগে লব আর হরের মধ্যে এখানে এটাকে যখন অনুপাত বানালাম, লব আর হরের মধ্যে কোনটাকে আগে লিখলাম আর কোনটাকে পরে লিখলাম? স্যার লবকে আগে লিখেছেন, হরকে পরে লিখেছেন। হ্যাঁ, তাহলে এভাবে যে কোনো এই সাধারণ ভগ্নাংশ, মানে এটা যদি প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশ থাকে তাহলে অনুপাতে প্রকাশ করা যায়। তাহলে কি ব্যাপারটা কি বুঝতে পারছো অনুপাতের বিষয়টা? জি স্যার। তাহলে এই অনুপাত থেকে এই যে গোলাপি লেখা থেকে একদম এটা এটা একটু খাতায় একটু নোট করে নাও। এটা জি একটু স্যার। খাতায় নোট করে নাও, নোট করা হলে আমাকে একটু বলবে, ঠিক আছে? এটা একটু খাতায় লেখো। জি স্যার। জি এই স্যার। যে এই অনুপাতের ধারণাটা। জি স্যার। এটা একটু খাতায় লিখে নাও। জি স্যার। কি লেখা হয়েছে? স্যার আর 1 মিনিট। হ্যাঁ, আচ্ছা, পিছনে মনে হচ্ছে মিউজিক, ওটা একটু বন্ধ করতে বলো। জি স্যার। হ্যাঁ। এই সাউন্ড কমার একদম।
স্যার শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে অনুপাতের বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার যে আরেকটু অগ্রসর হই। জি স্যার। তাহলে অনুপাত হচ্ছে আর কিছুই না যে দুটি, আচ্ছা এখানে দেখো এমনিতে ভগ্নাংশকে কিভাবে অনুপাতে লেখা হয় বুঝলা, কিন্তু এই যে সমজাতীয় দুটি রাশি, এখন এইটা একটু বোঝার ব্যাপার আছে। সমজাতীয় দুটি রাশি বলতে এখানে কি বোঝানো হচ্ছে, এটা অবশ্য ক্লাস 6-এ কিছুটা আইডিয়া আছে। যেমন তুমি ওজনের সাথে কি ওজনেরই তুলনা করতে পারো, কি বুঝতে পারছো? কারণ জি ওজন স্যার। হ্যাঁ, তাহলে যদি তারপর মনে করো দৈর্ঘ্যের সাথে তুমি দৈর্ঘ্যেরই তুলনা করতে পারো, বয়সের সাথে তুমি সময়ের সাথে তুমি খালি সময়েরই তুলনা করতে পারো, কি বুঝতে পারছো? কিন্তু সময়ের জি সাথে স্যার। কিন্তু তুমি কখনো দৈর্ঘ্যের তুলনা করতে পারো না। আমার কথা না। বুঝছো? আহ, জি স্যার। তারপরে আবার মনে করো যে যে ওজনের সাথেও তুমি কখনো আয়তনের তুলনা করতে পারো না, আয়তনের সাথেই তুমি খালি আয়তনের তুলনা করতে পারো। বুঝতে পারছো তো? মনে করো যে জি এখন স্যার। এখানে সমজাতীয়, যেমন মনে করো যে তোমার ধরো যে স্কুল থেকে বাসা থেকে স্কুলে আসতে 10 মিনিট লাগছে মনে করো, ঠিক আছে? এখন জি স্যার। মনে করো তোমার একজন বন্ধু আছে, তার আবার বাসা থেকে স্কুলে আসতে তার আবার মনে করো 20 মিনিট লাগছে কিনা, কি বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার। তাইলে জি স্যার। তাইলে জি এখানে স্যার। মানে 10 মিনিটের সাথে তুমি 20 মিনিটের তুলনা করতে পারো। এখন 10 মিনিট হচ্ছে কি 20 মিনিটের অর্ধেক, কি আমার কথা কি বুঝছো তো? আবার উল্টা ভাবে বলা যায় জি 20 স্যার। মিনিট হচ্ছে 10 মিনিটের দ্বিগুণ, কি বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে জি এই স্যার। যে জি তাহলে স্যার। এই যে মনে করো যে যে সময়ের সাথে সময়ের এই যে একটা যে তুলনা, সেটাই এই যে এইটাই হচ্ছে অনুপাত, কি আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার। আবার জি মনে স্যার। করো যে যে তোমার উচ্চতা মনে করো 5 ফুট, 5 ফুট, আবার তোমার একজন সহপাঠী উচ্চতা মনে করো 5 ফুট 3 ইঞ্চি, তাহলে তুমি 5 ফুটে তাহলে 5 ফুট আর 5 ফুট 3 ইঞ্চির মধ্যে 5 ফুটটা কি ছোট, আর 5 ফুট 3 ইঞ্চি কি বড়, এটা তো বুঝতে পারছো কি না? জি স্যার। তাইলে জি স্যার। 5 ফুট হচ্ছে 5 ফুট 3 ইঞ্চি কত ভাগে কত, অথবা 5 ফুট 3 ইঞ্চি 5 ফুটে কত গুণ, সেটাও কিন্তু অনুপাত হিসাবেই নির্ধারণ করা হয়। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। জি আচ্ছা, স্যার। এখন এই জন্যই এখানে বলা আছে যে দুটি সমজাতীয় রাশি একটি অপরটি কত গুণ বা কত অংশ তার নির্ধারণের মাধ্যম হলো অনুপাত। ঠিক আছে, আবার মনে করো যে আবার যদি আমি বলি যে 25 পয়সা 1 টাকার কত অংশ, তাহলে এটাকে অনুপাতে নির্ধারণ করা যায়, বা 1 টাকা 25 পয়সার কত গুণ, তাইলে বোঝা গেল অনুপাতের ব্যাপারটা। এখন আমি একটি জি স্যার। কথা বলেছি যে অনুপাতের সাথে কার সম্পর্ক আছে বলো তো, এখানে অনুপাতের সাথে কোন স্যার সংখ্যার মূলদ সংখ্যার সম্পর্ক আছে। স্যার মূলদ সংখ্যার। হ্যাঁ, এখন জি এবার স্যার। দেখো, তাহলে অনুপাতের বিষয়টা ক্লিয়ার হলো। তার মানে এই যে মনে করো 4/3, এই যে এই ভগ্নাংশটাকে কত অনুপাত কত লেখা হয়েছে? স্যার 3:4 লেখা হয়েছে। আচ্ছা, এখন একটা ব্যাপার দেখো, 3 আর 4 এই দুইটা কি পূর্ণ সংখ্যা কিনা বলো? জি স্যার পূর্ণ হ্যাঁ, সংখ্যা। পূর্ণ সংখ্যা। আচ্ছা, এখন এই যে 3 আর 4 যে পূর্ণ সংখ্যা, এখন একটা দেখো যে 3:4, এখানে 3 হচ্ছে পূর্ব রাশি আর 4 হচ্ছে উত্তর রাশি। ঠিক আছে, একটা জি মনে স্যার। করো একটা অনুপাত যদি দেওয়া থাকে, তাইলে প্রথম সংখ্যাটা হচ্ছে পূর্ব রাশি হয়, আর অনুপাতের আগে যে সংখ্যাটা লেখা থাকে সেটা হচ্ছে পূর্ব রাশি, আর অনুপাতের পরে যে সংখ্যাটা লেখা থাকে সেটা হচ্ছে উত্তর রাশি। যেমন 3:4, অনুপাতের আগে 3 লেখা হয়েছে তাই 3 হচ্ছে পূর্ব রাশি, আবার অনুপাতের পর 4 লেখা হয়েছে 4 হচ্ছে উত্তর রাশি। ঠিক আছে, হ্যাঁ। আর আরেকটি জি কথা স্যার। কিন্তু আমি এই যে গত ক্লাসে বলেছিলাম যে সাধারণ ভগ্নাংশের একটা ব্যাপারে বলেছিলাম, যে ভগ্নাংশে লব আর হর উভয় পূর্ণ সংখ্যা তাকে কিন্তু সাধারণ ভগ্নাংশ বলে। এটা কিন্তু গত ক্লাসে কিন্তু আলোচনা হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। এবং জি স্যার। হ্যাঁ, এবং আরেকটি কথা কিন্তু আমি বলেছিলাম যে হরটা শুধু পূর্ণ সংখ্যা হলে হবে না, এটাকে স্বাভাবিক সংখ্যা হতে হবে। কেননা যে আমরা কি হর দিয়ে লবকে ভাগ করি, শূন্য দিয়ে কি কখনো ভাগ করা যায় না বলো? স্যার। শূন্য দিয়ে, এই জন্য হর কখনো শূন্য হবে না। আর ভগ্নাংশকে আর হরটাই যেহেতু এখানে উত্তর রাশি, তাহলে উত্তর রাশি কিন্তু কখনো শূন্য হবে না। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এই জন্য দেখা গেছে যে
পূর্ব রাশিটা যে কোনো স্বাভাবিক সংখ্যাই না, পূর্ব রাশিটা হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যাই হতে পারে, কিন্তু উত্তর রাশিটা এটা সবসময় স্বাভাবিক সংখ্যাই হতে হবে, এটা কখনো শূন্য হতে পারবে না। ক্লিয়ার হয়েছে আমার না। কথাটা? জি স্যার। আচ্ছা, এবার তো দেখো তার পরবর্তী ইয়েটা। দেখো এই যে আমি যেটা একটু আগে আলোচনায় বললাম যে অনুপাতে বিদ্যমান প্রথম রাশিকে পূর্ব রাশি এবং দ্বিতীয় রাশিকে উত্তর রাশি বলে। স্লাইডের লেখাটা দেখতে পাচ্ছ কিনা? জি স্যার। তারপরে কি লেখা আছে পড়ো তো দেখি। যেমন 3:4, হ্যাঁ, অনুপাতের পূর্ব রাশি 3 হ্যাঁ, এবং উত্তর রাশি 4, হ্যাঁ। অর্থাৎ যে কোনো প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশের লব এবং হর যথাক্রমে অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি নির্দেশ করে। তাহলে দেখো এই যে 4/3 যখন ছিল তখন কি ভগ্নাংশ, লব ছিল 3, হর ছিল 4। এটাকে যখন আমি অনুপাতে লিখলাম, লবকে আগে লিখলাম, তারপর অনুপাত চিহ্ন দিয়ে হরকে পরে লিখলাম, মানে 3 লবকে আগে লিখলাম, 4 হরকে পরে লিখলাম। তাহলে বলো তো যে 3:4 এখানে কে পূর্ব রাশি কে উত্তর রাশি? স্যার এখানে 3 পূর্ব রাশি আর 4 উত্তর রাশি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো আবার এই 3:4 যখন ভগ্নাংশ ছিল, দেখো এই 3টা কি লব ছিল কিনা, দেখো এই যে এখানে লব ছিল কিনা, জি স্যার ছিল। আর 4টা কি হর ছিল কিনা। জি স্যার ছিল। হ্যাঁ, তাহলে এই জন্য এখানে লিখছি যে অর্থাৎ যে কোনো প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশের লব এবং হর যথাক্রমে অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি নির্দেশ করে। তার মানে ভগ্নাংশটাকে আমি যদি অনুপাতে বানাই তাহলে লবটা হয়ে যাবে পূর্ব রাশি আর হরটা হয়ে যাবে উত্তর রাশি। কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। তাহলে তোমরা যে নিচের প্যারাটা একটু খাতায় লিখে রাখো। জি স্যার। এই দরজা। লেখা হলে বলবে। জি। লেখা শেষ হয়েছে? স্যার আরেকটু। আচ্ছা ঠিক আছে, শেষ করো, কারণ আমরা আরেকটু প্রসিড করবো। লামিয়া আপু, এই এই কথা না। স্যার শেষ। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা আজকে কি শিখলাম, যে অনুপাত লিখলাম এবং ভগ্নাংশকে কিভাবে অনুপাতে লেখা যায় সেটা দেখলাম। আর যেটা দেখলাম যে পূর্ব রাশি আর উত্তর রাশি, আর এটাও জানতে পারলাম যে ভগ্নাংশ কোনো একটা প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশকে আমি যদি অনুপাতে রূপান্তর করি, লবটা তাহলে এই লব হয়ে যায় পূর্ব রাশি, তারপর অনুপাতের যে চিহ্ন হিসেবে বিসর্গ চিহ্ন দেওয়া হয়, আর হরটা হয়ে যায় উত্তর রাশি। এইটুকু কি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে? জি স্যার। আচ্ছা, এবার তার পরবর্তী আলোচনা শুরু করি। আমি আগেই বলেছি অনুপাতের সাথে মূলদ সংখ্যার একটা সম্পর্ক আছে। এবার দেখো কি সেই সম্পর্ক। জি স্যার। আচ্ছা দেখো তো কি লেখা আছে। অনুপাতের এই ধারণা থেকে বলা যায় যেসব সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা সম্ভব সে সকল সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। হ্যাঁ, তাহলে এই যে মনে করো একটু আগে 4/3 যে দেখেছো, হ্যাঁ, এটাকে তিন, জি এই যে স্যার। এই ভগ্নাংশটাকে আমি 3:4 লিখছি কিনা সেটা বলো। জি স্যার। জি আবার স্যার। 3 আর 4 এই দুইটাই কি পূর্ণ সংখ্যা না? জি স্যার। তাইলে ওই ভগ্নাংশটাকে আমি দুটো পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে পেরেছি কিনা?
জি স্যার পেরেছেন। হ্যাঁ, তাহলে ওই 4/3 ভগ্নাংশটা এটা একটা মূলদ সংখ্যা হবে কিনা? জি স্যার হবে। হবে। তাহলে এভাবে যে কোনো ভগ্নাংশই, তাহলে কি আমি বলতে পারি না যে যে কোনো ভগ্নাংশই মূলদ সংখ্যা? আমরা বলতে পারি কিনা? জি স্যার পারি। আচ্ছা, তাহলে এই মূলদ সংখ্যার এই সংজ্ঞাটা একটু খাতায় লিখে রাখো। জি স্যার। হ্যাঁ। স্যার শেষ। আচ্ছা, ঠিক আছে। তাহলে মূলদ সংখ্যা হচ্ছে যেসব সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা সম্ভব সেসব সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। তাহলে মূলদ সংখ্যার সংজ্ঞাটা তো ক্লিয়ার হয়েছে না? আচ্ছা, জি স্যার। এইবার দেখো, আমরা গত দুটো ক্লাসের আলোচনায় স্বাভাবিক সংখ্যা, তারপর পূর্ণ সংখ্যা, তারপর সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, এগুলো কি গত ক্লাস দুটোতে আলোচনা আমরা করেছি কিনা সেটা বলো। জি স্যার। জি স্যার আচ্ছা, করেছি। এইবার দেখো যে সেগুলি যে কেন সেগুলি মূলদ সংখ্যা হবে সেগুলো আমি এখন তোমাদেরকে দেখাবো। জি স্যার। এই যে কি কি লেখা আছে দেখো তো। স্যার আসেনি। এই যে নিম্ন লাল লেখাটা। জি স্যার। হ্যাঁ, নিম্নোক্ত প্রকৃতির সংখ্যাসমূহ মূলদ সংখ্যা নির্দেশ করে। হ্যাঁ, এখন কি কি ধরনের সংখ্যাগুলো মূলদ সংখ্যা নির্দেশ করে দেখো এবার। এই যে দেখো, যে কোনো স্বাভাবিক সংখ্যা, লেখাটা দেখেছো কি না? জি স্যার দেখেছি। আচ্ছা, এখন তোমাদের মনে আছে কিনা জানি না, সেটা হচ্ছে যে আচ্ছা এখন আমি দেখি যে যে কোনো স্বাভাবিক সংখ্যা কেন মূলদ সংখ্যা নির্দেশ করে। যেমন গত ক্লাসে আগের ক্লাসে যখন সাধারণ ভগ্নাংশ নিয়ে আলোচনা করেছিলাম, লাস্টে কিন্তু জি একটা স্যার। ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু তোমরা দেখেছিলে যে একটা পূর্ণ সংখ্যাকে কিভাবে ভগ্নাংশে প্রকাশ করা যায়। যেমন মনে করো 12 একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে? শুনতে পাচ্ছ? জি স্যার। আবার জি স্যার। 12টা কি একটা স্বাভাবিক সংখ্যা না? সংখ্যা কি না? জি স্যার। এখন জি স্যার। 12কে আমি যদি এটাকে 12কে 12/1 এরকম লেখা যায় কি না? জি স্যার যায়। কারণ কোন সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে কি ওই সংখ্যাটাই থাকে। এখন 12/1 আমি ভাগ চিহ্নকে 12 আর 1 কে পাশাপাশি লিখে আমি যদি তাদের মাঝখানে ভাগ চিহ্ন দেই, তাহলে এই পাশাপাশি ভাগকে আমি কি উপরে নিচে লিখতে পারি কিনা? জি স্যার পারি। তাহলে 12/1, তাহলে আমি 12কে লব আর 1কে হর লিখে এটাকে 1/12 একটা ভগ্নাংশ বানাতে পারি কিনা? পারি নাকি পারি না? জি স্যার। জি এবং স্যার পারি। তাহলে 12টা কি একটা পূর্ণ সংখ্যা, বা 12টা কি একটা স্বাভাবিক সংখ্যা, সংখ্যা কিনা? জি স্যার। স্বাভাবিক সংখ্যা কিনা? জি স্যার। তাইলে এই জি যে স্যার। 12কে আমি যে 1/12 লিখলাম, তাইলে এই 1/12 যদি লিখি তাহলে এটা একটা ভগ্নাংশ হয়ে যায় কিনা? জি স্যার। আচ্ছা, এখন এই যে 1/12 এটার লব হচ্ছে 12 আর হর 1 কিনা সেটা বলো। জি স্যার। তাহলে 12 যদি লব হয় আর হর যদি 1 হয়, তাহলে এটা অনুপাতটা কত অনুপাত কত হবে? স্যার এটা 12:1 হবে। এই যে, হ্যাঁ, তাহলে 12 = 12:1 এটা লেখা যায় কিনা? জি স্যার যায়। তাহলে এরকম যে কোনো স্বাভাবিক সংখ্যাকেই আমি দুটো পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে পারি কিনা? জি স্যার পারি। কারণ 12 না লিখে আমি মনে করো 16 লিখলাম, তাহলে 12কে যেমন 12:1 লেখা যায়, ঠিক একইভাবে 16কেও 16:1 লেখা যায় না? জি স্যার যায়। তাইলে যে কোনো তাহলে 12, 16 এগুলো কি স্বাভাবিক সংখ্যা না? জি স্যার এগুলো তাইলে স্বাভাবিক যে সংখ্যা। কোনো স্বাভাবিক সংখ্যাকেই আমি কি মূলদ সংখ্যায় রূপান্তর করতে পারি নাকি পারি না? স্যার পারি। হ্যাঁ, তাইলে যে কোনো স্বাভাবিক সংখ্যাই মূলদ সংখ্যা নির্দেশ করে। তাহলে প্রথম পয়েন্টটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, এবার দেখো দ্বিতীয় পয়েন্টটা। দেখো সেকেন্ড পয়েন্টটা কি লেখা আছে। স্যার যে কোনো পূর্ণ সংখ্যা। এখন সব স্বাভাবিক সংখ্যাই তো পূর্ণ সংখ্যা, তাই না? কিন্তু পূর্ণ জি স্যার। সংখ্যা কি শূন্য দিয়ে শুরু হয় কি না? স্যার জি। হ্যাঁ। শূন্য আচ্ছা, দিয়ে শুরু এখন হয়। শূন্যকে 1 দিয়ে ভাগ করলে কি শূন্যই হয় না?
জি যেমন স্যার। শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করতে পারি না, কিন্তু শূন্যকে কিন্তু আমি যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, তাহলে শূন্যকে আমি যেহেতু যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, তাহলে শূন্যকে আমি 1 দিয়ে ভাগ করতে পারি কিনা? জি স্যার পারি। আবার শূন্যকে 1 দিয়ে, 1-এর নাম তাই, 1-এ শূন্য কত? শূন্য হয় কিনা? জি স্যার হয়। তাহলে শূন্যকে 1 দিয়ে ভাগ করলে কি শূন্য লেখা যায় কিনা? জি স্যার যায়। তাইলে এই যে শূন্যকে তাহলে আমি 1/শূন্য কিন্তু লিখতে পারি। তাহলে 1/শূন্যতে বলতো কে লব আর কে হর? 1/শূন্য। এক ভাগের শূন্যতে এটা স্যার খাতায় লিখে আহ, আমাকে বলতে পারো। হ্যাঁ। জি স্যার, শূন্য লব আর এক হর। আচ্ছা, শূন্যকে হচ্ছে, আচ্ছা তাহলে এখন এটাকে যদি অনুপাত লিখি তাহলে কত অনুপাত কত লেখা যায়? স্যার শূন্য অনুপাত এক। আচ্ছা, এখন এই যে তাহলে শূন্যকে, তাহলে শূন্য অনুপাত 1, এখন এখানে কে পূর্ব রাশি আর কে উত্তর রাশি? স্যার শূন্য পূর্ব রাশি আর এক উত্তর রাশি। আচ্ছা, এইবার 0 আর 1 এই দুইটাই কি পূর্ণ সংখ্যা কিনা? জি স্যার, এই দুটি পূর্ণ হ্যাঁ, তাইলে সংখ্যা। শূন্যকে আমি দুটো পূর্ণ সংখ্যার অনুপাতে লিখতে পারি কিনা? জি স্যার পারি। তাহলে শূন্য, তাহলে যেহেতু এটাকে দুটো পূর্ণ সংখ্যা অনুপাতে লিখতে পারছি, তাহলে শূন্য কি ধরনের সংখ্যা হবে? স্যার শূন্য মূলদ সংখ্যা হবে। হ্যাঁ, তাহলে তাইলে শূন্য হচ্ছে মূলদ সংখ্যা, আবার যে কোনো স্বাভাবিক সংখ্যাও যে মূলদ সংখ্যা সেটা আমরা একটু আগেই বুঝেছি। তাইলে যেহেতু শূন্য মূলদ সংখ্যা, যে কোনো স্বাভাবিক সংখ্যাই মূলদ সংখ্যা, তাহলে কি আমি বলতে পারি না যে যে কোনো পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা? বলতে পারি কি না? জি স্যার। তাইলে জি স্যার বলতে হ্যাঁ, পারি। তাইলে যে কোনো স্বাভাবিক সংখ্যাও মূলদ সংখ্যা হবে, যে কোনো পূর্ণ সংখ্যাও মূলদ সংখ্যা হবে। এইবার দেখো যে কোনো সাধারণ ভগ্নাংশ লেখা আছে কিনা। জি স্যার। আচ্ছা, আজকে যখন আমি অনুপাতে আলোচনা করলাম, তুমি একটু আগে দেখলা না যে 4/3 আমি 3:4 লিখছি, লিখছি কিনা? জি স্যার। 4/3টা কি একটা সাধারণ ভগ্নাংশ কিনা? জি স্যার। আর এটাকে যে 3:4 লিখলাম, তাহলে 4/3টা একটা মূলদ সংখ্যা। আচ্ছা, এখন 4/3 কে কত অনুপাত কত লেখা হয়েছে? স্যার 3:4 লেখা হয়েছে। আচ্ছা, এখন 3 আর 4 পূর্ণ সংখ্যা হবে নাকি হবে না? স্যার হবে। হবে। তাইলে 4/3কে দুটো পূর্ণ সংখ্যা অনুপাতে লেখা সম্ভব কিনা? জি স্যার সম্ভব। তাহলে 4/3 এটা কি ধরনের সংখ্যা হবে এই ভগ্নাংশটা? স্যার এটি মূলদ সংখ্যা হবে। তাহলে 4/3 যেমন একটা সাধারণ ভগ্নাংশ, ঠিক এইভাবে যে কোনো সাধারণ ভগ্নাংশকে আমি মূলদ সংখ্যা বানাতে পারি কিনা? জি স্যার হ্যাঁ, পারি। এখন তুমি হয়তো প্রশ্ন করতেছো যে স্যার প্রকৃত আর অপ্রকৃত তো বুঝলাম, এখন মিশ্র ভগ্নাংশটা এখন, আচ্ছা যখন সাধারণ ভগ্নাংশ নিয়ে আলোচনা করেছিলাম তখন আমি মানে সূত্র এবং উদাহরণ দিয়ে দেখাইছি না যে একটা পূর্ণ সংখ্যাকে কিভাবে মূলদ সংখ্যা, মানে একটা, দুঃখিত, একটা মিশ্র ভগ্নাংশকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করা যায়, সেটি সেটি তোমার নিচের ক্লাস থেকে করে এসেছো কিনা? জি স্যার পড়ে এসেছি। তাইলে একটা মনে করো মিশ্র ভগ্নাংশ, এটাকে যদি এটাকে এটা কোন ভগ্নাংশে রূপান্তর হবে? প্রকৃত ভগ্নাংশে রূপান্তর হবে না অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর হবে? স্যার অপ্রকৃত ভগ্নাংশে। আচ্ছা, এখন অপ্রকৃত ভগ্নাংশ যদি হয়ে যায়, সেই অপ্রকৃত ভগ্নাংশ আহ, মিশ্র ভগ্নাংশ থেকে আমি যে অপ্রকৃত ভগ্নাংশ পেলাম, সেটাকে একটা আবার মূলদ সংখ্যায় রূপান্তর করা যায় কিনা? জি স্যার যায়। হ্যাঁ, কারণ মূল ওই মিশ্র ভগ্নাংশটাকে আমি প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলাম, তারপর অপ্রকৃত ভগ্নাংশের লবকে পূর্ব রাশি, তারপর অনুপাত চিহ্ন দিয়ে অপ্রকৃত ভগ্নাংশটি হরকে উত্তর রাশি করে, তাইলে এভাবে করে আমি একটা ওই যে মিশ্র ভগ্নাংশটাকে আমি একটা মূলদ সংখ্যা বানাতে পারি কিনা? জি স্যার পারি। হ্যাঁ, তাহলে তাইলে কি আমি বলতে পারি না যে কোনো, কারণ আমি যদি মিশ্র ভগ্নাংশটাকে একবার অপ্রকৃত ভগ্নাংশ বানাতে পারি, তাইলেই তো আমি সেটাকে মূলদ সংখ্যা বানাতে পারবো, পারবো না? জি স্যার। হ্যাঁ, তাইলে যে কোনো প্রকৃত ভগ্নাংশকে আমি মূলদ সংখ্যা বানাতে পারি, যে কোনো অপ্রকৃত ভগ্নাংশকে মূলদ সংখ্যা বানাতে পারি, আবার যে কোনো মিশ্র ভগ্নাংশকেই আমি মূলদ সংখ্যা বানাতে পারি। তাইলে এই তিনোটা শ্রেণীকেই যেহেতু আমি মূলদ সংখ্যা বানাতে পারি, তাহলে কি বলতে পারি না যে কোনো সাধারণ ভগ্নাংশই মূলদ সংখ্যা হবে? বলতে পারি কিনা? জি স্যার।
আচ্ছা স্যার এইবার পারি। এবার দেখো যে পরের ইয়েটা, যে যে কোনো সসীম দশমিক ভগ্নাংশ, এই কথাটা লেখা আছে কিনা। জি স্যার। আচ্ছা এখন তুমি একটু এবার খাতায় লেখো যে এবার একটা খাতা কলমটা সামনে রাখো। এবার তুমি লেখো 0.7 লেখো, খাতায় লেখো 0.7। স্যার লিখেছি। আচ্ছা 0.7 এখানে এটা এটা কি ধরনের দশমিক ভগ্নাংশ সেটা বলো। স্যার এটি কি ধরনের দশমিক ওই যে গত ভগ্নাংশ? ক্লাসে 3টা দশমিক ভগ্নাংশ পড়লা না, যে সসীম, পৌনঃপুনিক, অসীম, এটা কি জি কোনটার মধ্যে স্যার। পড়বে 0.7? স্যার এটি সসীম। আচ্ছা এইবার এটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে আমাকে বলো তো কত ভাগে কত হয়, এটা একটু লেখো। উপরে কি হবে আর নিচে এটাকে কি হবে, এটা কিন্তু গত ক্লাসে কিন্তু আলোচনা করা হয়েছিল যে সসীম দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায়। জি স্যার। হ্যাঁ, দেখো 0.7কে সসীম দশমিক ভগ্নাংশ হলে কত ভাগে কত আসে, জি এটা স্যার। আমাকে, হ্যাঁ কত ভাগে কত আসছে। স্যার এখনো আসেনি, একটু দেখছি। হ্যাঁ এটা বেশি সময় লাগার কথা না, এবং আমি গত ক্লাসে কিন্তু সিস্টেমটা কিন্তু আমি বলে দিছি, দেখিয়েও দিয়েছি। আচ্ছা স্যার, এখানে 0.7-এর মধ্যে দশমিক চিহ্নটা উঠিয়ে দিয়ে হ্যাঁ এরপরে দশমিক চিহ্নটা যদি উঠায় দাও তাহলে কি কি আসে। স্যার শুধু 0.7 আসে। আচ্ছা 0.7-এ আগে কি আছে, প্রথমে কি লেখা 0.7-এ প্রথম অঙ্ক কোনটা? স্যার শূন্য। শূন্য। আচ্ছা কোন সংখ্যা যদি প্রথম অঙ্ক শূন্য হয়, ওই শূন্যের কি কোনো মানে আছে? না স্যার। তাহলে ওই শূন্যটাকে বাদ দাও, তাহলে কত হয়? স্যার শুধু 7 হয়। 7। তাহলে এই 7টাই হচ্ছে লব হবে, কি আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা তাহলে লবের ঘরে 7 লেখো, আর বলো তো হরের ঘরে কি কি লিখবা। স্যার হরের ঘরে 10। হ্যাঁ হরের ঘরে 10, ঠিক আছে, কারণ একটা এক আগে লিখতে হবে, তারপর দশমিকের পর যেহেতু একটাই অঙ্ক এই জন্য একের পর একটাই শূন্য বলবে। তাইলে 0.7-কে তুমি যে ভগ্নাংশ বানালা কত ভাগে কত আসছে? স্যার 10/7 এসেছে। আচ্ছা 10/7 যে আসছে, এখন এটাকে অনুপাত বানাও, কত অনুপাত কত হয়। স্যার এখানে 7:10 হয়। তাইলে 0.7-কে 7:10 লেখা যায় কি না? জি স্যার যায়। আবার 0.7 এটা একটা সসীম দশমিক ভগ্নাংশ কিনা। জি স্যার এটি তাইলে সসীম এরকম দশমিক করে আমি ভগ্নাংশ। যে কোনো সসীম দশমিক ভগ্নাংশকে আমি কি এই যে দুটো পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে পারি কিনা। জি স্যার পারি। তাহলে কি আমি বলতে পারি না যে যে কোনো সসীম দশমিক ভগ্নাংশই মূলদ সংখ্যা হবে, পারি? জি হ্যাঁ। স্যার। আচ্ছা এইবার জি স্যার দেখো, পারি। আচ্ছা এইবার গত ক্লাসে একটু যে একটা বিষয় লাস্টে মাঝখানে দেখিয়েছিলাম, যে একটা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশকে আমি সাধারণ ভগ্নাংশে রূপান্তর দেখিয়েছিলাম কিনা। জি স্যার। যাই হোক এটা কতটা প্র্যাকটিস করেছো আমি জানি না, এটা আবার প্র্যাকটিস করতে হবে। এবং যেমন একটা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশকে আমি যদি সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি, তাহলে ওই সাধারণ ভগ্নাংশটাকে আমি আবার মূলদ সংখ্যায় রূপান্তর করতে পারি কিনা, পারি নাকি জি পারি না। স্যার পারি। তাহলে স্যার পারি। তাইলে তাইলে কি আমি বলতে পারি না যে যে কোনো ওই যে না, যে কোনো পৌনঃপুনিক বা আবৃত দশমিক ভগ্নাংশই মূলদ সংখ্যা হবে। যেমন গত জি ক্লাসে স্যার। আমি স্লাইডের মধ্যে ওই যে 3টা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করেছিলাম কিনা, করেছিলাম না। জি স্যার। এবং জি স্যার। তাইলে আমি এবং ওই সাধারণ ভগ্নাংশগুলোকে আমি আবার মূলদ সংখ্যায় রূপান্তর করতে পারি কিনা অনুপাতের মাধ্যমে, পারি কিনা। জি স্যার জি হ্যাঁ স্যার পারি। তাইলে কি আমি বলতে পারি না যে যে কোনো আবৃত দশমিক ভগ্নাংশই মূলদ সংখ্যা হবে, বলতে পারি কিনা। জি স্যার পারি। আচ্ছা তাইলে কি তুমি দেখতে পাচ্ছ যে অনুপাতের সাথে মূলদ সংখ্যা যে একটা সম্পর্ক আছে, এটা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে লাস্ট পয়েন্টটা লিখে রাখো, যে কোনো আবৃত দশমিক ভগ্নাংশ, ঠিক আছে। তাইলে এই কথাগুলো একটু নিচে যে যে পয়েন্টগুলো লিখলাম এগুলো একটু খাতায় উঠাও। জি স্যার। এই আসতে স্যার শেষ।
আচ্ছা, তাহলে কি কি ধরনের সংখ্যাগুলোকে মূলদ সংখ্যা রূপান্তর করা যায় একটু বলো তো, মুখে মুখে বলো। স্যার যে কোনো স্বাভাবিক সংখ্যা, হ্যাঁ, যে কোনো পূর্ণ সংখ্যা, হ্যাঁ, যে কোনো সাধারণ ভগ্নাংশ, হ্যাঁ, যে কোনো সসীম দশমিক, আর যে কোনো আবৃত্ত দশমিক আবৃত্ত ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ। হ্যাঁ, তাইলে এই সংখ্যাগুলোকে আসলে এই এই সংখ্যাগুলো প্রত্যেকটাকে মূলদ সংখ্যায় রূপান্তর করে যায়। এখন কি তুমি বুঝতে পারছো যে মূলদ সংখ্যার আলোচনায় কেন আমি এই ধরনের সংখ্যাগুলো আলোচনা করেছি? এখন কি তুমি বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে এই যে তিনটা ক্লাসে মূলদ সংখ্যাকে কেন্দ্র করে যে এগুলো আলোচনা করেছি, তাহলে মূলদ সংখ্যার ধারণাটা কি তোমার কাছে ক্লিয়ার হয়েছে? জি স্যার। হ্যাঁ, তাইলে কি তুমি বুঝতে পারছো যে স্বাভাবিক সংখ্যা, তাহলে মূলদ সংখ্যা বুঝতে হলে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, আবৃত্ত দশমিক ভগ্নাংশ, এগুলো কি বোঝার দরকার আছে নাকি নাই সেটা বলো। জি স্যার আছে। হ্যাঁ, আছে। তা কারণ এগুলির সাথেই কারণ এরা প্রত্যেকেই মূলদ সংখ্যা, এই জন্য মূলদ সংখ্যা বুঝতে গেলে আগে এগুলো বুঝতে হবে। তাইলে আমার ক্লাসটা কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? জি স্যার। কি বুঝতে অসুবিধা হচ্ছে? না স্যার। আচ্ছা, তাহলে মূলদ সংখ্যার আলোচনা হয়েছে। এবার দেখো অমূলদ সংখ্যা। আচ্ছা, তার জি আগে স্যার। একটি ব্যাপার একটু দেখো, এই জিনিসটা একটু পড়ো কি লেখা। স্যার সাধারণ ভগ্নাংশ সংক্রান্ত আলোচনায় আমরা দেখিয়েছি যে কোনো পূর্ণ সংখ্যাকে এক হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা সম্ভব। হ্যাঁ, কোনো পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশে পরিণত করা হলে প্রাপ্ত ভগ্নাংশের ভগ্নাংশের লবকে পূর্ব 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 রাশি। রাশি এবং হরকে উত্তর রাশি হিসেবে ধরে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে রূপান্তর করা যায়। হ্যাঁ, পূর্ণ সংখ্যা ব্যতীত যে কোনো সাধারণ ভগ্নাংশ প্রকৃত বা অপ্রকৃত অবস্থায় থাকলে দুটি পূর্ণ সংখ্যার ও, অনুপাতে অনায়াসেই প্রকাশ করা যায়। হ্যাঁ, আর এমনকি সাধারণ ভগ্নাংশটি ওই যে মিশ্র মিশ্র ভগ্নাংশ। অবস্থায়, জি স্যার, থাকলেও, মিশ্র হ্যাঁ থাকলেও অবস্থায় থাকলেও অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে করে, সেখান থেকে মূলদ সংখ্যা গঠন করা সম্ভব। হ্যাঁ, আবার আমরা জানি যে কোনো সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে পরিণত করলে তা সসীম দশমিক অথবা আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশিত হবে। হ্যাঁ, সুতরাং যে কোনো সসীম দশমিক ভগ্নাংশ এবং যে কোনো আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকৃত বা অপ্রকৃত পরিবর্তিত করে সাধারণ ভগ্নাংশটিকে মূলদ সংখ্যায় রূপান্তর করা সম্ভব। এই যে যেমন একটু আগে এই যে এগুলো কেন মূলদ সংখ্যা, এটা যেমন আমি মুখে যেটা বলেছি সেটাই আমি নিচে ব্যাখ্যা দেখিয়েছি। এবার বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার। তাহলে আচ্ছা, এটা লেখার দরকার নেই, এটা তুমি নিজে উপলব্ধি থেকেই বুঝতে পারছো যে এই ব্যাখ্যাটা লেখার দরকার নাই। এবার আমরা জি স্যার। অমূলদ সংখ্যায় চলে যাই পরবর্তী স্লাইডে। জি স্যার। এই যে দেখো অমূলদ সংখ্যা কি লেখা আছে। আচ্ছা দেখো, এখানে তার আগে পড়ার আগে আমি বলি অমূলদ। মানে কি? না। মানে না। তার না। মানে অমূলদ সংখ্যা মানে যেসব সংখ্যা মূলদ সংখ্যা না। কি বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, জি স্যার। যেমন মনে করো যে অবিশ্বাস। অবিশ্বাস মানে কি? বিশ্বাস না থাকা। কি বুঝতে পারছো? হ্যাঁ, জি। জি তারপর স্যার। এরকম আর কি, তেমনি অমূলদ মানে মূলদ না হওয়া। ঠিক আছে, তাহলে দেখো যেসব সংখ্যা মূলদ নয়, অর্থাৎ যেসব সংখ্যাকে কোনোভাবেই দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা সম্ভব নয়, সেসব সংখ্যাকে অমূলদ সংখ্যা বলে। তার মানে এখন যদি এরকম কোনো সংখ্যা পাওয়া যায় যেটাকে কোনোভাবেই দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে তুমি প্রকাশ করতে পারবা না, তাইলে সেই সংখ্যাকেই মূলদ সংখ্যা বলে। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। এখন তোমার মনে আছে যে গত ক্লাসে দশমিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করেছি কি না? জি স্যার। আচ্ছা, এখন আহ, বলো তো যে দশমিক ভগ্নাংশটা কি কি প্রকার ছিল, কয় প্রকার ছিল, কি কি ছিল দশমিক ভগ্নাংশ? স্যার দশমিক ভগ্নাংশ তিন প্রকার ছিল। হ্যাঁ, কি কি? সসীম সসীম দশমিক, আবৃত্ত বা পৌনঃপুনিক দশমিক, আর অসীম দশমিক। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তাহলে এই তিন প্রকার কিন্তু ছিল, ঠিক আছে। আচ্ছা, এখন জি স্যার। এর মধ্যে তুমি ইতিমধ্যে কি কি তুমি বুঝতে পারছো না যে সসীম দশমিক আর আবৃত্ত দশমিক এই দুইটা কি মূলদ সংখ্যা কিনা? হ্যাঁ, জি স্যার। জি কিন্তু স্যার।
কিন্তু ওই যে লাস্টে যে গত ক্লাসে যে বললাম এই যে এটা অসীম কিন্তু পৌনপুনিক না, এরকম একটা দশমিক ভগ্নাংশের উদাহরণ কিন্তু গত ক্লাসে দেখাইছে, আজকেও দেখাচ্ছি। এই যে দেখো 0.10, যে শূন্য, প্রথমে একের পর একটা শূন্য, তারপর একটার পর দুইটা শূন্য, তারপর একটার পর তিনটা শূন্য, তারপর একটার পর চারটা শূন্য, তারপর একটার পর পাঁচটা শূন্য। দেখো তো এখানে এই যে শূন্যের পর যে এই যে এক আর শূন্য, এটা কি কোনো বৃত্তাকারে কি কোনো পুনরাবৃত্তি ঘটছে, কোনো নিয়ম মেনে কি এটা পুনরাবৃত্তি ঘটছে, সেটা বলো তো। না স্যার। কারণ একটা একের পর একটা শূন্য, তারপর একের পর আবার দুইটা, এটা যদি যদি আবৃত হতো তাহলে সবগুলো একের পর একটা শূন্য, বা সবগুলো একের পর দুইটা শূন্য, বা সবগুলো একের পর তিনটা শূন্য, এক একটা জি স্যার। এক একটা শূন্য দেখাচ্ছে। তাহলে কি এটা কখনো পৌনপুনিক ভগ্নাংশ হবে? না স্যার। এটা অসীম হবে কিন্তু পৌনপুনিক হবে না। আর এই ধরনের যে একটা অসীম দশমিক ভগ্নাংশকে, হ্যাঁ, তুমি কোনোভাবেই সাধারণ ভগ্নাংশে পরিণত করতে পারবা না। আমার কথা কি না। বুঝতে পারছো? কারণ গত ক্লাসে জি কিন্তু স্যার। বলা হয়েছিল যে একটা সাধারণ ভগ্নাংশকে তুমি যদি দশমিক ভগ্নাংশে রূপান্তর করো, হয় সেটা সসীম দশমিক হবে, আর না হলে সেটা পৌনপুনিক দশমিক হবে। তাইলে এই কথাটাকে উল্টাভাবে বলতে পারি, তাইলে শুধুমাত্র সসীম দশমিক ভগ্নাংশকে অথবা পৌনপুনিক দশমিক ভগ্নাংশকে আমি সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি। তাহলে অসীম দশমিক ভগ্নাংশকে আমি সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারবো না। কি আমার কথা কি না। বুঝতে পারছো? হ্যাঁ। জি স্যার। তাইলে জি স্যার। অসীম দশমিক ভগ্নাংশকে যেহেতু আমি সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারবো না, তাহলে আমি সেটাকে কখনোই দুটো পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে পারবো না। আর যেহেতু না। একটা অসীম দশমিক ভগ্নাংশকে কোনোভাবেই দুটো পূর্ণ সংখ্যা অনুপাতে প্রকাশ করতে পারছি না, তাহলে আবৃত্ত নয় এরূপ অসীম দশমিক ভগ্নাংশ অবশ্যই একটি অমূলদ সংখ্যা হবে। কি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? জি। জি স্যার। তাহলে এই অমূলদ সংখ্যাটা এটা একটু খাতায় নোট করো। জি স্যার। লেখা হলে আমাকে বলবা। জি স্যার। আচ্ছা, তাইলে আমরা দেখো যে আজকে তাহলে আমরা মানে আরো দুটো বিষয় জানলাম, যে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। এবার দেখো যে প্রথম ক্লাসে ছয়টা সংখ্যা, যে ছয় প্রকারের সংখ্যা যে আলোচনা করেছি, পাঁচ প্রকার কিন্তু আমরা আলোচনা করে ফেলছি, বুঝতে পারছো? এইবার লাস্টেরটা জি স্যার। দেখো, বাস্তব সংখ্যা কি লেখা আছে বলো তো। যে কোনো মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। হ্যাঁ, তারপর কি লেখা আছে? বলে অন্যভাবে বলা যায় সব মূলদ সংখ্যার সাথে অমূলদ সংখ্যাসমূহ সংযোজন করে যেসব সংখ্যা পাওয়া যায় তাদের বাস্তব সংখ্যা বলে। তার মানে মূলত, আচ্ছা, মূলদ সংখ্যার আলোচনা করতে গিয়ে আমরা কি একটু আগে কি আমরা দেখালাম না যে স্বাভাবিক সংখ্যা, তারপরে পূর্ণ সংখ্যা, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, তারপরে দশমিক ভগ্নাংশের মধ্যে আবার আছে সে সসীম দশমিক, আর হচ্ছে যে পৌনপুনিক দশমিক। আহ, আহ, আচ্ছা, দুঃখিত, আমি আবার বলছি, যে যেমন একটু আগে তুমি দেখেছো যে স্বাভাবিক, যে কোনো স্বাভাবিক সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা, যে কোনো সাধারণ ভগ্নাংশ, যে কোনো দশমিক, সসীম দশমিক ভগ্নাংশ, আর যে কোনো পৌনপুনিক দশমিক ভগ্নাংশ, এরা প্রত্যেকে কি মূলদ সংখ্যা হয়েছে কিনা? হ্যাঁ, জি স্যার। হয়েছে। জি আবার স্যার। আবার আমি কি বলছি, যে কোনো মূলদ ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। তাইলে কি আমি বলতে পারি না যে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, এরা যেহেতু মূলদ সংখ্যা, তাহলে এরা সবাই বাস্তব সংখ্যা, বলতে পারি কিনা? জি স্যার পারি। তাইলে তার মানে যে কোনো মূলদ সংখ্যাই যদি বাস্তব সংখ্যা হয়, তাইলে তাইলে আমি বলতে পারি যে কোনো স্বাভাবিক সংখ্যাই মূলদ সংখ্যা। তাইলে সব স্বাভাবিক সংখ্যাই কি বাস্তব সংখ্যা না, বলো? জি স্যার। আবার যে কোনো পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। তাইলে তাইলে যেহেতু মূলদ সংখ্যা মাত্রই বাস্তব সংখ্যা, তাহলে কি বলতে পারি না যে কোনো পূর্ণ সংখ্যাই বাস্তব সংখ্যা, বলতে পারি কি না?
জি স্যার পারি। আবার যে কোনো সাধারণ ভগ্নাংশকে আমি মূলদ সংখ্যা তাইলে যে কোনো সাধারণ ভগ্নাংশই বাস্তব সংখ্যা বলতে পারি কি না? পারি নাকি পারি না? জি স্যার, স্যার পারি। আচ্ছা, আবার যে কোনো সসীম দশমিক ভগ্নাংশই মূলদ সংখ্যা তাইলে যে কোনো সসীম দশমিক ভগ্নাংশই বাস্তব সংখ্যা বলতে পারি কি না? জি স্যার পারি। আচ্ছা, আবার যে কোনো পৌনপুনিক দশমিক ভগ্নাংশই মূলদ সংখ্যা তাহলে যে কোনো পৌনপুনিক দশমিক ভগ্নাংশই বাস্তব সংখ্যা বলতে পারি কি না? জি স্যার পারি। আচ্ছা, তাহলে আবার কিন্তু কিন্তু বাস্তব সংখ্যা বলতে শুধু মূলদ সংখ্যাকে বোঝায় না, অমূলদ সংখ্যাগুলো বাস্তব সংখ্যা। তাইলে একটু আগে দেখো এই যে অমূলদ সংখ্যায় 0.1010 যে এই অসীম দশমিক ভগ্নাংশ এটাও তাহলে একটা বাস্তব সংখ্যা হবে কিনা? জি স্যার হবে। হ্যাঁ, তাইলে এই যে মনে করো যে 1 নাম্বার থেকে 5 নাম্বার যে শ্রেণীগুলো এরা কিন্তু সবাই 6 নাম্বার শ্রেণীটার মধ্যে পড়বে। আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ। জি স্যার। আচ্ছা, জি তাইলে স্যার। আমরা তাহলে আজকে কি কি আলোচনা করলাম? আজকে আমরা আলোচনা করলাম হচ্ছে অনুপাত, তারপরে ভগ্নাংশ থেকে অনুপাতে কিভাবে প্রকাশ করতে হয়, পূর্ব রাশি, উত্তর রাশি। এরপরে আমরা যে তারপর যেন কি কি আমরা করলাম, এরপরে আমরা দেখলাম যে মূলদ সংখ্যা কাকে বলে এবং এবং কি কি ধরনের সংখ্যাগুলো মূলদ সংখ্যা হয়ে থাকে, অমূলদ সংখ্যা কাকে বলে, আর কি ধরনের সংখ্যাগুলো বাস্তব সংখ্যা হয়ে থাকে। তাহলে আজকের ক্লাসটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার হলে থ্যাংক ইউ এটা ক্লিয়ার কনসেপশনের জন্য। তাহলে আমরা এই যে আজকে তো হচ্ছে মঙ্গলবার, বৃহস্পতিবার আমরা আবার সন্ধ্যা 6:30টায় অনলাইন ক্লাস নিব। তখন আমরা বর্গমূল নিয়ে আমরা আলোচনা করব, বুঝেছো? যেটা হচ্ছে এই অধ্যায়টার মূল যে বিষয়টা, ঠিক আছে? তাহলে জি স্যার। তাহলে তাহলে এই যে 3টা অনলাইন ক্লাসে যে পার্টিসিপেট করেছো এটা বুঝতে কি কোনো রকম সমস্যা হয়েছে? না স্যার। তারপরে যদি কোনো বিষয় নিয়ে সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই কল করবা অথবা ইনবক্সে আমাকে জানাবা, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, জি তোমরা স্যার। যে এই দীর্ঘকালীন করোনা পরিস্থিতির মধ্যেও তোমরা যে যে তোমাদের সচেতনতা থেকে তোমরা যে এই অনলাইন প্রশিক্ষণে অনলাইন যে ক্লাসে অংশগ্রহণ করছো সেজন্য আমি অত্যন্ত খুশি হয়েছি। তবে অবশ্যই শুধু পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং এরপরে কিন্তু আমি বাড়ির কাজও দেওয়া শুরু করবো এবং বাড়ির কাজগুলো কিন্তু তোমরা করে আমাকে কিন্তু এই যে এই গ্রুপ মেসেঞ্জার বা পার্সোনাল মেসেঞ্জারে কিন্তু পাঠাবে, ঠিক আছে? আর যদি কোথাও জি কোনো স্যার। রকম সমস্যা থাকে, যেমন এই 3টা ক্লাসে যদি কোথাও সমস্যা থাকে তাও কিন্তু আমাকে ইনবক্সে অবশ্যই জানাবে, ঠিক আছে? হ্যাঁ। জি আর স্যার। তারপরে আমি জি স্যার। আজকের ক্লাসটা আমি ভিডিও আকারে আমি পাঠিয়ে দিব। তাইলে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো, নিরাপদে থেকো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি, ঠিক আছে? থ্যাংক ইউ অল। জি স্যার। ওকে।